গল্প এক মায়াবতীর প্রেমে। লেখনীতে তানিশা সুলতানা। অন্তিম পর্ব। রেগে বম হয়ে আছে তারেক রহমান ছেলে। মেয়ের জামাই একজনও তাকে মান্য করে না, মেয়ের জামাই না হয় পরের ছেলে, কিন্তু তামিম সে তো নিজের ছেলে, এমন একটা বাদর কি করে জন্ম দিল সে? এই ছেলে কখনোই তারেক রহমানের হতে পারে না, হয়তো হাসপাতাল থেকে কোনো বাদর বাবা মায়ের বাচ্চার সাথে পরিবর্তন হয়ে গিয়েছিল পরমুহূর্তেই। আবার তারেকের মনে পড়ে তামিমের জন্ম তো বাড়িতেই হয়েছিল, দুষ্টুটা পৃথিবীতে আসার সময়ও তাড়াহুড়ো শুরু করে দিয়েছিল, হাসপাতালে নেওয়ার সময় দেয়নি। অনবরত পায়চারি করে যাচ্ছে তারেক। ইতোমধ্যেই খবর পেয়ে গেছে ছেলে তার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছে, এবং এটাও জেনে গেছে লাবিবা নামের ওই মেয়ের পেছনে পেছনে গিয়েছে। ইতি বেগম কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে এক কোনায়, খাবার গরম করেছে কিন্তু খেতে ডাকতে সাহস পাচ্ছেন না, আবার না একটা ধমক লাগিয়ে দেয়। রাগী মানুষদের সাথে সংসার করা যে কি কঠিন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইতি বেগম। তারেকের নজর পড়ে ইতির পানে, রাগটা যেন তার মুহূর্তেই চারা দিয়ে ওঠে, দাঁড়িয়ে পড়ে স্থির হয়ে দাঁতে দাঁত চেপে বলে, সত্যি করে বলো তো এটা কার ছেলে? এই বাদর ছেলে আমার হতেই পারে না। ইতি বেগম কিটকিটিয়ে হেসে ওঠে, ভয় তার মুহূর্তেই গায়েব। উকিল সাহেব, আপনার মনে নেই আপুর সাথে যখন প্রেম করতে গিয়ে বাবার কাছে ধরা খেয়ে গিয়েছিলেন? বাবা আপনাকে সাফ সাফ জানিয়ে দিয়েছিল আপনার সাথে মেয়ে দিবেন না, তখন আপনি বাবার লুঙ্গি টেনে ধরে বলেছিলেন হয় মেয়ে দিবেন নয়তো লুঙ্গি খুলে নিব। উচ্চস্বরে হেসে ওঠে ইতি। তারেক কাচুমাচু করে, আসলেই সে এমনটা করেছিল। বলা বাহুল্য তামিমের থেকেও বেশি দুষ্টু সে ছিল। হেডমাস্টারকে প্রচণ্ড রোদে মাঠের মধ্যে বেঁধে তার টাক মাথায় ডিম ভেঙেছিল, এটা পরীক্ষা করতে টাক মাথায় ডিম ভাজি করা যায় কিনা। এর জন্য অবশ্য তাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল। দীর্ঘ শ্বাস ফেলে তারেক জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ছোট করে বলে, খাবার দাও। আসুন। তামিম অথয়ের রুমেই ঘুমবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে অর্ণব তার রুমে ঘুমলে আজকে জীবনটা ছারখার হয়ে যেত। রাতের খাবার খেয়ে নিয়েছে সবাই, তন্নি শাড়ি খুলে সুতি থ্রি পিচ পরে নিয়েছে। এই মুহূর্তে অথয়ের রুমে বসে আছে অথই, খুবই যত্ন সহকারে পড়ার টেবিলে গোলাপ ফুল সাজাচ্ছে, সাদা রঙের বোতল ভর্তি পানি, সেই পানিতে ডুবিয়ে রাখছে ফুলগুলো, এতে নাকি কয়েকদিন ভালো থাকবে। অথয়ের তো ইচ্ছে করছে এই ফুলগুলো সারা জীবন ভালো রাখতে, কিন্তু সেটা কি আর সম্ভব? ফুল এবং মানুষকে সারাজীবন বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তন্নি ইতোমধ্যেই কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে ফুলগুলো কে কিনে দিয়েছে। অথই জবাব দিচ্ছে না, সে কাউকেই বলবে না। ফুলের কথা কি বলবে? আমি সাগর ভাইয়ের গলায় পাড়া দিয়ে ফুল এনেছি। লজ্জাজনক বিষয় না? তামিম অথয়ের বেকনিতে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছে সামনের বিল্ডিং এ। সে ঠিক দেখেছে লাবিবা এই বিল্ডিং এ ঢুকেছে, এবং তার মন বলছে এই রুমেই থাকবে সে। তামিমের ভাবনা সত্যি করে দিয়ে বেকনিতে প্রবেশ করে লাবিবা। পরনে তার লাল রঙের ফ্রক, চুলগুলো দুই বিনুনি গেঁথেছে। লাবিবাকে দেখেই তামিম তার ছোট ছোট চুলগুলো টেনে খাড়া খাড়া করার চেষ্টা চালায়, এবং পার্ট শার্ট নেওয়ার চেষ্টা, আর কি চুল টেনে টুনে ঠিক করতে না পেরে মনে মনে হতাশ হয় তামিম। বিড়বিড় করে বলে, চুলের মাইরে বাপ, পাকিস্তান আর জীবনেও চুল কাটমু না, তখন দেখমু খাড়া না হয়ে যায় কোথায়। লাবিবার নজর পড়ে তামিমের পানে। তামিম হেসে হাত নাড়ায়, লাবিবা ভেঙচি কাটে। তামিম বুকে হাত দিয়ে বলে, ওহে সুন্দরী, মুখ বাঁকা না করে ঠোঁট চৌকা করতেও তো পারো। লাবিবা নিজের পায়ে থাকা স্যান্ডেল খুলে ফিক্কা মারে তামিমের পানে। তামিম সেটা ক্যাচ ধরে ফেলে এবং বলে, জুতো ফিক্কা না মেরে ভালোবাসাও তো ফিক্কা দিতে পারতে। বিরক্ত হয়ে লাবিবা বেলকনি ছাড়ে। তামিম হতাশার নিঃশ্বাস ফেলে লাবিবার জুতোর দিকে তাকিয়ে থাকে। হ্যালো কিটির মাথা আঁকা জুতোর ছাদে একদমই নতুন জুতোটা। ওহে বালিকা, আরেকটা জুতো দিয়ে যাও, এই একটা জুতো আমি কার কাছে বিক্রি করব? প্রথমবার তন্নি অর্ণবের রুমে ঘুমবে। অর্ণব নিজ উদ্যোগে গোটা কক্ষ গুছিয়ে নিচ্ছে, এমনিতেও রুমটা সাজানো গোছানো ছিল, তারপরও আর একটু টাচ আপ দিচ্ছে যাতে মায়াবতী ঘুমতে এসে বলে, বাহহ আমার বরটা তো বেশ গোছালো। একবার ফুল আনতে চেয়েছিল, পরে ভাবলো যতবারই ফুল এনেছি ততবারই বাসর ভেস্তে গিয়েছে, আজকে আর ফুল এনে বাসরের 12টা বাজাতে চাই না। রাত 12টা বেজে 8 মিনিট। অথই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তামিম এক কোনায় ঘুমিয়ে আছে। তন্নি দাঁড়িয়ে আছে, কি করবে না করবে বুঝতে পারছেন না। তার কি এখানে ঘুমানো উচিত, নাকি অর্ণবের কক্ষে যাওয়া উচিত? যাবে যে অথইকে কি বলবে? ইসাস এমন লজ্জাজনক পরিস্থিতিতে আগে পড়ে নি তন্নি। মাথা নুয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাবছে তন্নি। অথই বালিশ ঠিকঠাক করে, এসির পাওয়ার কমিয়ে দেয়, লাইট অফ করতে গিয়ে তাকায় তন্নির পানে।
দাভাইয়ের রুমে চলে যা, না হলে দেখা যাবে রাত দুপুরে তোকে টেনে টুনে নিয়ে যাবে। বলতে বলতেই বালিশে গা এলিয়ে দেয় অথই টেবিলের ওপর থেকে ফোন নিয়ে চেক করে নেয় সাগর নক করেছে, কপালে ভাঁজ পড়ে অথইয়ের মহারাজ কি মনে করে তাকে স্মরণ করল। তন্নি এখনো দাঁড়িয়ে আছে, অথই কপালে ভাঁজ ফেলে বলে, যাচ্ছিস না কেন? জলদি যা, লাইট অফ করব আমি। তন্নি গুটি গুটি পায়ে বেরিয়ে যায় রুম থেকে। কষ্ট পেল কি? অথই ভাবে এভাবে বলা ঠিক হয়নি, সাগরের সাথে কথা বলার এক্সাইটমেন্টে বলেছে ফেলেছে। পেছনে থেকে একবার ডাকতে চায় তন্নিকে, তখনই দ্বিতীয়বার টুংটাং শব্দে মেসেজ আসে আর ডাকে না অথই। ফোনের লক খুলে মেসেঞ্জারে ঢুকে পড়ে সাগর লিখেছে, অথই, থ্যাংক ইউ এত সুন্দর একটা বিকেল গিফট করার জন্য। ঠোঁট কামড়ে হাসে অথই, রিপ্লাই করে না, ফোন বন্ধ করে ফেলে রাখে বালিশের তলায়। অর্ণবের রুমের সামনে এসে ইতস্তত করতে থাকে তন্নি, কিভাবে ঢুকবে এই রুমে? লোকটা কি করছে? একটু কি বের হতে পারে না? তন্নিকে টেনে নিয়ে যেতে পারে না? আক্কেল জ্ঞানহীন লোক। মায়াবতী এসো। ভাবনার মাঝেই অর্ণবের মৃদু স্বরের নেশালো ডাক কানে বাজে তন্নির। শুকনো ঢোক গিলে লোকটা তাকে দেখলো কোথা থেকে। কই তন্নি তো তাকে দেখতে পাচ্ছে না। ভাবতে ভাবতে এক পা বাড়ায় তন্নি, তখনই অর্ণব বলে ওঠে, স্টপ। তন্নি দাঁড়িয়ে পড়ে। অর্ণব দরজার আড়াল থেকে বের হয়ে এগিয়ে যায় তন্নির নিকট এবং টুক করে কোলে তুলে নেয়। ভয় পায় তন্নি, পড়ে যাওয়ার ভয় শক্ত করে আঁকড়ে ধরে অর্ণবের গলা। ফুলহীন বাসর ঘরে তোমাকে স্বাগতম জান। কান গরম হয়ে ওঠে তন্নির। বাসর আজকে তাদের ফার্স্ট নাইট। বুকের ধুকবুকনি বেড়ে যায়, অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে হৃৎপিণ্ড। তন্নি কি ভয় পাচ্ছে? অবশ্যই পাচ্ছে। অর্ণব তন্নিকে নিয়ে বিছানায় শুইয়ে দেয় এবং গিয়ে দরজা বন্ধ করে এসে নিজেও তন্নির পাশে শুয়ে পড়ে। দুজনেরই দৃষ্টি মাথার উপরে বিদ্যমান গোলাপি রঙের দেয়ালে। অশান্ত হয়ে আছে দুজনেরই হৃদয়। কিছু মুহূর্ত নীরবতা পালন করে অর্ণব প্রথমে বলে ওঠে, মায়াবতী। তন্নি অর্ণবের দিকে ঘুরে চোখে চোখ রেখে বলে, হুম। অর্ণব মুহূর্তেই তন্নিকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, I want to be intimate with you, পারমিশন দিবে? না দিলেও শুনবো না আমি। তন্নি চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। অর্ণবের নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে। তন্নি চোখে মুখে হালকা সিগারেটের গন্ধ ভেসে আসছে। অর্ণবের মুখ থেকে বিরক্ত হয় তন্নি, কপাল কুঁচকে অর্ণবের থেকে সরতে চায়। অর্ণব আরও শক্ত করে জড়িয়ে নেয়, ওষ্ঠ রাখে তন্নির ঘাড়ে, লম্বা করে শ্বাস টানে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে তন্নির সমস্ত সত্তা, খামচে ধরে অর্ণবের চুল। অর্ণব সেভাবে থেকেই ফের বলে, I can't live without you. Please let me be intimate for once. বলতে বলতে ওষ্ঠ জোড়া তন্নির ওষ্ঠের ভাঁজে নিয়ে আসে। ওষ্ঠ ছুঁয়ে অপেক্ষায় থাকে তন্নির জবাবের আশায়। আঁকিপল্লব তন্নির বন্ধ চোখের পাতায়। তন্নি মুখ খোলে না আর না, চোখ মেলে তাকায়, শুধু ওষ্ঠের ভাঁজে থাকা অর্ণবের ওষ্ঠে ছোট্ট করে চুমু খায়। ব্যাসাস ব্যাপারোয়া। অর্ণব অনুমতি পেয়ে যায় মুহূর্তেই। তন্নির ছোট্ট সত্তা নিয়ে নেয় নিজ দখলে। ওষ্ঠের ভাঁজে ওষ্ঠ মেলাতে থাকে ব্যাপারোয়া ভঙ্গিমায়। অবাধ্য হাতের বিচরণ চলতে থাকে বক্ষদেশে, অস্থির করে তুলে তন্নিকে। গোটা কক্ষ মুখরিত হতে থাকে দুজনার ভারী নিঃশ্বাসের শব্দে। কতক্ষণ অর্ণবের ব্যাপারোয়া অত্যাচারে বিভোর ছিল ঠিক জানা নেই তন্নির, তবে দীর্ঘক্ষণ পরে ছেড়ে দেয় তন্নিকে। ক্লান্ত ভঙ্গিমায় বড় বড় নিঃশ্বাস নিতে থাকে তন্নি। তখনই অর্ণব তন্নির দুই গালে হাত রেখে বলে ওঠে, আর একবার কাঁদবা জান প্লিজ। তন্নি বুঝতে পারে না কি বলল, ভ্রু কুঁচকে তাকায় অর্ণবের পানে। অর্ণব ফের বেপরোয়া হওয়ার তাদিকে ব্যস্ত, মৃদু স্বরে অনুনয় করে বলে, এইবারই শেষ প্লিজ। তোমার কান্নার শব্দ আমার হৃদয়ে শান্ত করতে সক্ষম জান। আরতির মেহেদি আজকে গোটা বাড়ি সাজানো হচ্ছে। আজানের পরপরই ডেকোরেশনের লোকজন চলে এসেছে এবং এখন পর্যন্ত প্রায় অর্ধেক বাড়ি সাজিয়ে ফেলেছে তামিম। সকাল সকাল ঘুম থেকে উঠেছে, অবশ্য ওঠেনি মানুষের শোরগোলে ঘুম ভেঙে গিয়েছে। অথইয়ের সাহায্যে দাঁত ব্রাশ করেই ছুটেছে লাবিবাকে দেখার উদ্দেশ্যে। সকালটা যদি শুরু হয় লাবিবাকে জ্বালিয়ে দিনটা ভালো যাবেই যাবে। লাবিবা তার নানার সাথে হাঁটতে বেরিয়েছিল। তামিম খানিকক্ষণ লাবিবার বাড়িতে উকিঝুঁকি মেরে রাস্তায় যায়, ভেবে রেখেছে কয়েকটা ঢিল ছুঁড়ে মারবে লাবিবার জানালায়। রাস্তায় বের হয়ে ঢিল খুঁজতে গিয়ে দেখতে পায় দূর হতে লাবিবা আসছে একটা বুড়ো লোকের হাত ধরে। একটু জ্যালাস হয় তামিম, কেন হাত ধরবে বুড়োটার? হাত ধরতে ইচ্ছে হলে তামিমের হাত ধরুক, দুঃখে কষ্টক সুর তুলে গান ধরে, ও লাবিবা তুমি কবে ঘুরবে আমার সাথে?
বুইরা নানার চান্দি ফাটিয়ে ফেলে দিবে খাদে। লাবিবার কানে অবশ্যই পৌঁছায় না এই গান, কারণ সে অনেকটা দূরে। পরনের রাতের সেই ফ্রকটি হঠাৎ লাবিবার নানা লাবিবার হাত ছেড়ে দিয়ে এগোতে বলে এবং সে রাস্তার ধারে হিসু করতে বসে। তামিম দৌড়ে এসে বলে, মুরব্বি, উহু উহু উহু, এটা রাস্তা, পরিবেশ দূষণ হচ্ছে। লোকটা চমকায় এবং সাথে সাথেই দাঁড়িয়ে পড়ে বড় বড় নয়নে তাকায় তামিমের পানে। লাবিবা তেরে এসে কিছু বলতে যাবে তার আগেই তামিম ফের বলে, সোনামনি কথা বলবে না। চুপ করে যায় লাবিবা। ফস ফস করে শ্বাস টানতে থাকে লাবিবার নানা তামিমকে বলে, এই ছেলে তুমি কে? আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাতো বোনের আপন চাচির মামার বন্ধুর ফুপুর ননদের ভাইয়ের দাদার শ্বশুরের মেয়ের জামাই। এ ছেলে, আমার নাম শেখ তামিম, মন্ত্রী। বলতে পারেন শেখ হাসিনার খুবই কাছের আত্মীয়। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শেখ হাসিনা নিজ হাতে তুলে দিয়েছে আমার হাতে। লোকটি ভাবনায় পড়ে যায়, কি বলল ঠিক? সত্যিই কি তাই? হতেও পারে, তবে ছেলেটা ভালোই। লাবিবা বলে, নানা ভাইও একটা পাগল, খালি কথা বলে। তামিম ফোড়ন কেটে বলে, লাবিবার পাগল আমি কথা বলি না তো সোনামনি, ভালোবাসার বুলি ওড়াই। লাবিবার নানা হতদম্ব হয়ে যায়, এইটুকু ছেলে বলে কি? আবার ধমক দিতেও ভয় পাচ্ছে। দেখে শুনে বড়লোকই মনে হচ্ছে। আবার প্রধানমন্ত্রীর আত্মীয় বলা বাহুল্য। শেখ হাসিনা তার ক্রাশ, যুবক বয়স থেকেই তার প্রতি দুর্বলতা রয়েছে। বন্ধুদের কাছে কত চাপাবাজি করেছে, একদিন শেখ হাসিনাকে আমি বিয়ে করব, যদিও শেখ হাসিনা তার চেয়ে বড় হবে বয়সে। ক্রাশের আত্মীয়কে ধমক দেওয়া ঠিক হবে না, তাই নরম স্বরে বলে, বেড়াতে যেও আমাদের বাসায়। এখনই চলুন, বেরিয়ে আসি, পরে আবার আপনার মনে নাও থাকতে পারে। লোকটি আর না করতে পারে না, তামিমকে নিয়েই বাড়িতে যায়। ঘড়ির কাঁটায় 9টা বেজে 10 মিনিট। তন্নির ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগেই, তবুও উঠতে পারেনি। তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে ঘুমুচ্ছে অর্ণব। ইতোমধ্যে কয়েকবার ডেকেছে তন্নি, কোনো সাড়া শব্দ নেই, থাকার কথাও না। ফজরের আজানের পরপরই ঘুমিয়েছে। তন্নিরও ঘুম হয়নি, একটু চোখ লেগে এসেছিল। বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে ঘুম ছুটে গিয়েছে। তারপর থেকেই ডেকে চলেছে অর্ণবকে। শয়তান লোকটা শুনছেই না, বেজায় বিরক্ত তন্নি। সারা শরীর ব্যথা, আজানের সময় গোসল করেছে, চুলগুলোও ভেজা শুকনো, প্রয়োজন এবার আর কষ্ট করে ডাকে অর্ণবকে। তার ঝাঁকড়া চুলগুলো শক্ত করে মুঠো করে ধরে বোধহয় কাজ হলো। অর্ণব নড়েচড়ে কপাল কুঁচকে তাকায় তন্নির মুখপানে। এই সুযোগে তন্নি চুল ছেড়ে বলে, উঠতে হবে, প্রায় 10টা বেজে গেছে। অর্ণব ফের মুখ গুজে তন্নির গলায় ঘুম ঘুম কণ্ঠে বলে, আর একটু থাকো। তন্নি ছাড়ানোর চেষ্টা চালায় এবং বলে, থাকবো না, ছাড়ুন। আর একবার কাঁদাই তোমায়। মর্নিং কান্না, অল্পই কাঁদাবো। তন্নি চিমটি কাটে অর্ণবের বাহুতে, দাঁত কটমট করে বলে, আর কাঁদবো না আমি, পাক্কা। তন্নি বুঝতে পারে লোকটা পাগল হয়ে গিয়েছে, তাই এবার অনুনয়ের সুরে বলে, ছাড়ুন। ছাড়তে ইচ্ছে করে না তো। খিদে পেয়েছে আমার। এত আদর খেয়েও পেট ভরেনি। তোমার পেটে কি হাতির বসবাস? লজ্জায় গাল লাল হয়ে ওঠে তন্নির। এলোপাতাড়ি মারতে থাকে অর্ণব। ছেড়ে দেয় তন্নি, যেন হাঁপ ছেড়ে বাঁচল। চটজলদি বিছানা ছাড়ে নবাবজাদা পুনরায় কোলবালিশ জড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে তন্নি। ভেঙচি কাটে, ঢং দেখে বাঁচা যায় না। অথই সাজুগুজু করে তৈরি হয়েছে, এখনই প্রোগ্রাম শুরু হবে না, বিকেলের দিকে আসবে মেহেদি আর্টিস্ট। তবুও সে আগে আগে সেজেছে, অবশ্য বিকেলে আবার নতুন ড্রেস পরবে। এবার অথই অপেক্ষা করছে তন্নির জন্য। কেন উঠছে না মেয়েটা? এত কিসের ঘুম? একবার ভাবে গিয়ে ডাকবে, পরবর্তীতে ভাবে এটা ঠিক হবে না যে বজ্জাত ভাই তার। ভাবনার মাঝেই তন্নি বের হয় অথইয়ের খুশি আর দেখে কে। সে মুহূর্তেই তন্নির হাত ধরে টেনে তাকে রুমে নিয়ে যায়। প্রথমে একটু বিচলিত হয় তন্নি, পর মুহূর্তেই আবার স্বাভাবিক হয়ে যায়। ওরে হো হো তন্নি, কখন থেকে তোর জন্য ওয়েট করছি আমি। সত্যি করে বল তো, এত বেলা কেন হলো? কি করছিলি তোরা? কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে বলে অথই। আমতা আমতা করে তন্নি দৃষ্টি নত করে ফেলে। কি জবাব দিবে সে এখন? কি হলো বল? এমনিতে তো সকাল সকাল উঠিস। তারপর অথইয়ের নজর পড়ে তন্নির ঠোঁটের পানে কেমন ফোলা ফোলা লাগছে। এই তোর ঠোঁট ফুললো কি করে? কি হয়েছে? এবার তন্নির ইচ্ছে করছে মাটি ফাঁক করে ভেতরে ঢুকে পড়তে। এই লজ্জার হাত থেকে বাঁচবে কি করে? অথই বুঝে ফেলে আসলে কি হয়েছে, নিজেই লজ্জায় পড়ে যায়। থতমত খেয়ে প্রসঙ্গ পাল্টাতে বলে, তন্নি, আজকে আমি সাগর ভাইকে প্রপোজ করতে চাচ্ছি, তুই হেল্প করবি আমায়? তন্নি একটু হাসার চেষ্টা করে বলে, অবশ্যই করব। বল কি করতে হবে?
অথই পুরো প্ল্যানিংটা বলে তন্নিও সায় জানায়। ইতোমধ্যেই মেহমান চলে এসেছে মেহেদির পার্টিতে, ছেলে পক্ষের সকলেই থাকবে, দুপুরের মধ্যেই তারা চলে আসবে। তন্নি তামিমের খোঁজ করে এবং পেয়েও যায় গেইটের কাছে। লাবিবার সাথে কথা বলছে তন্নি এগিয়ে যায়, তন্নিকে দেখে লাবিবা বলে, আপু আপনার ভাই ভীষণ খারাপ, আমার আম্মু তাকে এত আদর যত্ন করে খাওয়ালো আর সে এখন আমাকেই মেরেছে। তন্নি চোখ পাকিয়ে তাকায় তামিমের পানে, তামিম তাতে একটুও ভয় পেল না, বরং ভেঙচি কেটে বলে, বউদের ছোট ছেলেই মা রতে হয়, মা ইরের তালে না রাখলে বউ মানুষ হয় না। কপাল চাপকায় তন্নি, ভাই তার এত বজ্জাত কি করে হলো। ঠিক যেন অর্ণবের ফটোকপি। লাবিবাকে সরি বলে তামিমকে নিয়ে ভেতরে আসে তন্নি। অথইয়ের ফোন দেয় তামিমের হাতে যাতে ফোন দেখে আর বাইরে না যায়। এবার তন্নি এবং অথই খেতে বসেছে, এক চোট বকা দিয়েছে আশা বেগম এটা খাওয়ার সময়। বেলা বাজে প্রায় 11টা, এখনো অর্ণব উঠেনি। আশা অবশ্য তন্নিকে বলেছিল ডেকে আনতে, কিন্তু তন্নি যায়নি। যে বজ্জাত ছেলে তার, তন্নি গেলে দেখা গেল তন্নিকে আর আসতে দিল না। খাওয়া দাওয়া শেষে অথই আর তন্নি সাজুগুজু করতে বসে চলে এসেছে নয়না নিধিসহ তাদের বাড়ির লোকজন। নয়না চলে আসে অথইয়ের কক্ষে, তন্নিকে দেখে একটু রাগে হয়, তবুও কিছু বলে না, চুপচাপ অথইদের সাজুগুজু দেখতে থাকে। অথই প্রথমে তন্নিকে সাজিয়ে দেয়। তন্নির মনটা খচখচ করছে, নিধিও এসেছে নিশ্চয়, সে কি অর্ণবের রুমে গেল। অথই তুই সাজ, আমি যাব আর আসব। অথইকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে যায় তন্নি। যা ভেবেছিল তাই, অর্ণবের কক্ষে নিধি। অর্ণব ফোন টিপছে আর নিধির কথা শুনছে। তন্নি গাল ফুলিয়ে ভেতরে ঢুকে পড়ে অর্ণবের সামনে দাঁড়িয়ে বলে, মা খেতে ডাকছে আপনাকে। অর্ণব ফোন থেকে দৃষ্টি সরিয়ে তন্নির পানে তাকায়। নিধি বিরক্ত গলায় বলে, তোমার মা ওকে কেন ডাকবে? আমার মা না, ওনার মাই ডাকছে ওনাকে। ওর মাকে তুমি কেন মা ডাকছো? কারণ আমি ওনার বউ তাই। চমকালো নিধি খানিকটা চিৎকার করে বলে, বউ মানে? কেন আপনি জানেন না? আপনার গুণধর বন্ধু বিয়ে করেছে। স্তব্ধ নিধি বড় বড় নয়নে তাকিয়ে আছে অর্ণবের পানে। মুখের কথা যেন তার হাওয়া হয়ে গিয়েছে, মস্তিষ্ক অচল হয়ে পড়েছে। অর্ণব বিয়ে করেছে, যেন পৃথিবীতে অষ্টম আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটেছে, যেমন আসমানে চাঁদ দুটো উঠেছে বা জমিনে চাঁদের আগমন ঘটেছে। নিধির এহেম দৃষ্টি দেখে তন্নি কটমট নয়নে তাকায় অর্ণবের পানে, যেন এখনো চোখ দিয়ে খুন করে ফেলবে। ইনোসেন্ট অর্ণব ইশারায় বোঝায় তার কোনো দোষ নেই। কিন্তু তন্নি তা বুঝলে তো। সে মুখ বাঁকিয়ে প্রস্থান করে। তন্নি বের হতেই নিধি কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, বিয়ে করেছো অর্ণব? বিরক্ত হলো বোধহয় অর্ণব। চোখ মুখ হিজে খাটের ওপর বসে বালিশের তলা থেকে ফোনখানা তুলে তাতে মনোযোগ দেয়। নিধি ফের প্রশ্ন করে, কেন করলে? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? অর্ণব এক পলক তাকায় নিধির পানে, পরপরই আবার ফোনের স্ক্রিনে দৃষ্টি রাখে এবং ঠান্ডা স্বরে বলে, আমি ভালোবাসতে বলিনি তো। দায় ছাড়া জবাব। দুই গাল বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে দৃষ্টি ফেলতে ভুলে গিয়েছে, যেন সত্যিই তো ভালোবাসতে বলেনি। তবে কি জিজ্ঞেস করে ভালোবাসা উচিত ছিল? ভালোবাসা কি বলে কয় জিজ্ঞেস করে হয়? ভালোবাসা তো ভালোবাসায় সেটা আপনা আপনি হয়ে যায়। নিধির অনেক কথা বলার ছিল, সাজিয়ে গুছিয়ে নিচ্ছিল মনের মধ্যে, কিন্তু হঠাৎ মনে হলো কি দরকার এত কথা বলে বা প্রশ্ন করে। তার অন্য কাউকে ভালো লেগেছে, সে বিয়ে করে নিয়েছে, দোষ তো আর নেই তার। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নিধির, মাথা নিচু করে চলে যায় অর্ণবের কক্ষ থেকে। দরজা অবধি গিয়ে একবার পেছনে ফিরে তাকায়, পরপরই দৌড়ে বেরিয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে অর্ণব উটকো ঝামেলা। বউ বোধহয় এখন ভীষণ অভিমান করেছে, এবার বউয়ের অভিমান ভাঙাতে হবে। পাঞ্জাবির হাতা কনুই অবধি ভাঁজ করতে করতে রুম থেকে বের হয় অর্ণব। বাহ, খুব সুন্দর সাজিয়েছে বাড়িটা, অতিথিও চলে এসেছে, কিন্তু এত সব হলো কখন? অর্ণব টেরই পেল না, খিদায় পেট চোচো করছে, কিছু খাওয়া উচিত, কিন্তু তাকে এখন খেতে কে দিবে? বাড়ির মানুষকে তো দেখাই যাচ্ছে না। ভাবনার মাঝেই খেয়াল করে আশিক এবং সাথে আসছে, দুজনই ম্যাচিং করে ড্রেস পরেছে, দেখতে ভালোই লাগছে। ঠোঁট বাঁকিয়ে একটু হাসে অর্ণব। আশিক এসেই অর্ণবকে জাপটে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ভাই কাল বাসর করতে দিছে বউ, কি যে লজ্জাজনক ব্যাপার। অর্ণব নিজের থেকে ছাড়িয়ে নেয় আশিককে, কলার ঠিক করতে করতে ভাব নিয়ে বলে, কাল আমারও বাসর ছিল। বলিস কি মামাহহ? কেমন এনজয় করলি? মারাত্মক। যাহহ, সামনে সপ্তাহে চাচ্চু ডাক শুনতে পাবি।
আশিকের হাসি মুখ কালো হয়ে যায়, ললাটে ভাঁজ পড়ে। প্রথম বাসরেই প্রেগন্যান্ট হবে না? আমার নাম অর্ণব চৌধুরী। সাথে হাঁটতে হাঁটতে অথয়ের কক্ষে চলে গিয়েছে। দুই বন্ধুর কথোপকথনের মধ্যেই তামিম আসে, ভারী চিন্তিত সে, গোলগাল মুখ খানা ফুলিয়ে রেখেছে। কি হয়েছে শালা বাবু? আর বলিও না দুলা ভাইয়া, জীবনটা ছাড়খার লাবিবা পাত্তাই দিচ্ছে না। তামিমকে ঠিক চেনে না, আশিক চিনবে কি করে? আজকেই তাদের ফার্স্ট মিট, তাই অর্ণবকে ইশারায় জিজ্ঞেস করে কে। অর্ণব ছোট করে জবাব দেয়, বউয়ের ভাই। শালা বাবু বললেই হলো, পাত্তা দিবে না? জামা ধরে ঘুরঘুর করো, পেছনে পেছনে দেখবা ঠিক পাত্তা দেবে। আশার আলো খুঁজে পায় তামিম, চটজলদি চলে যায় লাবিবার নিকট, ধরে ফেলে ফ্রকের হাতা। সাথে সাথে রাগান্বিত লাবিবা তামিমের দিকে ঘুরে চোখ পাকিয়ে লাগিয়ে দেয় একটা থাপ্পড় এবং হিসহিসি করে বলে, অসভ্য তামিম, তোকে আমি মেরেই ফেলবো। তামিম লাবিবার মাথায় গাঁটটা মেরে বলে, আমাকে মেরেই ফেললে তুমি তো বিধবা হয়ে যাবে লাবিবা, তখন কি হবে তোমার? তন্নি এসেছে, অর্ণব খাবে কি না জিজ্ঞেস করতে সে আবার মেহেদি নিতে বসবে। অর্ণব অবধি পৌঁছানোর আগেই লাবিবা দৌড়ে আসে, নালিশের সুরে বলে, আপু তামিম আমার জামা ধরে টানাটানি করে। তন্নি চোখ পাকিয়ে তাকায় তামিমের দিকে, ইনোসেন্ট তামিম সাথে সাথে দুই হাত ওপরে তুলে এবং বলে, আমু কিছু করিনি, দুলাভাইয়া আমাকে বলেছিল লাবিবার জামা টানতে। অর্ণব বড় বড় নয়নে তাকায় তামিমের পানে, বিচ্ছুটা তাকে ফাঁসিয়ে দিল। কত বড় বেয়াদব, নিজেকে নির্দোষ প্রমাণ করতে কিছু বলতে যাবে তার আগেই আশিক বলে, হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি অর্ণব বলেছে। তন্নি ফোঁস করে শ্বাস টানে, যেমন তার ভাই তেমন তার বর, দুজনই কোনো অংশে কম নয়। লাবিবা যে তোমার ফ্রক টানতে বলেছে, তুমি তার চুল টেনে দাও। অনুমতি পেয়ে লাবিবা ফট করে মুঠো করে ধরে তামিমের চুলের গোছো, ইচ্ছে মতো টেনে দৌড়ে পালিয়ে যায়। মাথা বনবন করছে তামিমের, বসে পড়ে ফ্লোরে হতাশার সুরে বলে, আপির কথার সারমর্ম ছিল দুলা ভাইয়ার চুল টেনে দেওয়া, বলদ মায়া আমার চুল কেন টানলো? ছাদে মেহেদির অনুষ্ঠানে জন্য স্টেজ সাজানো হয়েছে, মূলত হলুদ এবং মেহেদি দুটোই এখানে হবে। ইতোমধ্যে মেয়েরা গোল হয়ে বসে পড়েছে মেহেদি লাগাতে। 4 জন প্রফেশনাল মেহেদি আর্টিস্ট আনা হয়েছে, 2 জন আর্টিকে রাঙাচ্ছে মেহেদির রং। এই 2 হাতের তালুতে বড় বড় অক্ষরে লিখে দিয়েছে সিফাতের নাম। তন্নির 2 হাতেই ইতোমধ্যেই মেহেদি দেওয়া শেষ হয়েছে, এখন পায়ে দিয়ে দিচ্ছে। তখনই অর্ণব এসে বসে পড়ে তন্নির পেছনে। সেই বিকেল থেকে অনুষ্ঠান শুরু করলেও এখন রাত হয়ে গিয়েছে। মেহেদির চিকন সুর দ্বারা নিখুঁত এবং সুন্দর ডিজাইন আর্ট করার দারুণ সময় লেগেছে অনেক, এখনো শেষ হওয়ার নাম নিচ্ছে না। কারেন্ট চলে গিয়েছে কিছুক্ষণ আগে। গরমের সিজনে এক সমস্যা, যখন তখন কারেন্ট গায়েব হয়ে যায় আর আসার নাম নেয় না। চারিপাশে অন্ধকারে ছেড়ে আছে, শুধু হাতের ওপরে পড়েছে আলো। তন্নির যেহেতু হাতের কাজ শেষ, তাই পায়ের ওপর আলো জ্বলছে। পিঠের ওপরের গরম নিঃশ্বাসের আবরণ অনুভব করতেই শিওরে ওঠে তন্নি। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকানোর চেষ্টা করে, তবে পারে না, কেননা শক্ত দুটো হাতে ইতোমধ্যেই তন্নি শাড়ির ফাঁকে ঢুকে পড়েছে। গলায় খোঁচা খোঁচা দাড়ির অস্তিত্ব টের পেয়েছে। আবেশে চোখ বন্ধ করে ফেলে তন্নি, আপনা আপনি একটা হাত চলে যায় অর্ণবের বাহুতে, খামচে ধরে সেথায়। চারিপাশে এত হইচই, আড্ডা, মিউজিক, কোনো কিছুর শব্দই তন্নির কানে আসছে না। তার মন এবং মস্তিষ্ক দুটোই অন্য ঘরে চলে গিয়েছে। অর্ণব ঠোঁট জোড়া এবার ঘাড় ছেড়ে কানের কাছে এসে থামে, ছোট করে কামড় বসায় কানে এবং পরপরই ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয় হাঙ্কি স্বরে বলে, চলো রুমে যাই। হুঁশ ফিরল বোধহয় তন্নির, সে নিজের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় অর্ণবের হাত দুটো। যে কোনো মুহূর্তে কারেন্ট চলে আসতে পারে আর আলোয় ঝলমল করে উঠবে চারিপাশ। তখন তাদের এমন অপ্রস্তুত ভঙ্গিমায় কেউ দেখে নিলে মানসম্মান থাকবে না, তাই মুচোরামুচি শুরু করে দেয়। অর্ণব বোধহয় বিরক্ত হলো, তাই খামচে ধরে তন্নির উদর হিসহিসি করব বলে, বোয়াল মাছের মতো লাফাচ্ছ কেন? তন্নিও সেভাবেই জবাব দেয়, কেউ দেখে ফেলবে। তাই তো বললাম চলো রুমে। মেহেদি লাগাচ্ছি আমি। এসব লাগিয়ে কি হবে? কেন লাভ আছে? তার থেকে ভালো আমাকে সময় দাও, 2025 সাল আসার আগেই মাম্মাম ডাক শুনিছে দিব। লজ্জায় কান গরম হয়ে ওঠে তন্নির, থাপ্পড় মারে অর্ণবের বাহুতে। অর্ণব কি মনে করে ছেড়ে দেয় তন্নিকেও, তখনই ফট করে কারেন্ট চলে আসে। হই হুল্লোড় করে ওঠে সকলেই। অথয়ের নজর পড়ে অর্ণবের পানে, তার মেহেদি নেওয়া শেষম, তাই ভ্রু কুঁচকে এগিয়ে আসে। অর্ণবের সাদা পাঞ্জাবির বাহুতে মেহেদির দাগ স্পষ্ট। তুই এখানে কেন?
এতক্ষণে সকলের নজর পড়ে অর্ণবের পানে চোখে মুখে একই প্রশ্ন, এখানে কেন? অর্ণব দাঁড়িয়ে পড়ে অথয়ের মাথায় চাটি মেরে বলে, এসেছিলাম দেখতে তোরা কি করছিস। বুঝলাম, তাহলে তোর পাঞ্জাবিতে মেহেদি লেগে আছে কেন? অপ্রস্তুত হয়ে পড়ে অর্ণব, লজ্জায় তন্নির মাথা কাটা যাচ্ছে, সকলেই মিটমিট করে হাসছে। আমি ভদ্র ছেলে, কিছু করিনি আমি। প্রোগ্রাম অলমোস্ট শেষ, ছাদ এখন পুরোপুরি ফাঁকা। এতক্ষণ হই হুল্লোড় এর আওয়াজ পাওয়া গেলেও এখন শুনশান নীরবতা বিরাজ করছে চারিপাশে। সাউন্ড বক্স বন্ধ হয়ে গিয়েছে অনেক আগেই, লাইটিং এর সংখ্যা কমেছে। অথই ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার আসমান পানে। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে সাগর, তার দৃষ্টি অথইয়ের পানে। বলা বাহুল্য, আজকে রীতিমতো মেয়েটিকে দেখে ক্রাশ খেয়েছে সে। কই আগে তো এত সুন্দর লাগে না, নাকি সেভাবে খেয়াল করেনি হবে হয়তো। প্রোগ্রাম শেষের দিকে সাগরী অথইকে টেক্সট দিয়েছিল ছাদে আসতে। দীর্ঘক্ষণ নীরবতা পালন করে অথই আগে মুখ খোলে, আমি জানি আপনি তন্নিকে পছন্দ করেন, বাট আনফরচুনেটলি তন্নিকে আমার ভাইয়া বিয়ে করেছে, এতক্ষণে আপনি জেনে গিয়েছেন। সাগর জবাব দেয় না, চুপচাপ শুনে যায়। অথই ফের বলে, আপনি তন্নিকে জাস্ট পছন্দ করেন, ওকে ভালো লাগে আপনার, এইটুকুই ভালোবাসেন। না ভালোবাসলে আর যাই হোক, তার বিয়ের কথা শুনে এতটা রিল্যাক্স থাকতে পারতেন না। সাগর মৃদু হাসে, সত্যিই তার এতটা খারাপ লাগেনি বা বাঁচবো না টাইপের ফিল হয়নি। অথই এবার সাগরের দিকে ঘুরে দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, আপনাকে আমি ভালোবাসি যতটা ভালোবাসলে তন্নিকে পছন্দ করেন যাবার পরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কান্না পাবে ঠিক ততটাই ভালোবাসি। এবং আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, আমাকেই ভালোবাসতে হবে, আমি মানে আমি। অথয়ের চোখে পানি টলমল করছে, সাগরের বেশ হাসি পায়। প্রপোজ করছে নাকি ফোর্স করছে ঠিক বুঝতে পারছে না, তবে মেয়েটার কথাগুলো ভীষণ ভালো লাগছে। যদি ভালো না বাসি তাহলে কি করবে? মেরেই ফেলবো। আমি ভীষণ প্রসেসিভ একজন মানুষ, যেটা আমার সেটা আমারই, আপনাকে আর তন্নিকে আমি কারো সাথে শেয়ার করতে পারবো না। আচ্ছা। সাগরের দায় ছাড়া জবাব ভালো লাগে না অথইয়ের, তাই চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই সাগর হাত চেপে ধরে অথইয়ের, শান্ত গলায় বলে, এভাবেই সারা জীবন অধিকার ফলাতে হবে আমাকে, তোমার রং এ রাঙাতে হবে, পারবে? অথ মুচকি হাসে, সাগরের হাত ছাড়িয়ে চলে যায় দৌড়ে। সাগর আসমান পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, জীবন মন্দ না, ভালোই। আজকে আর্থির বিয়ে, তামিমার লাবিবার ভাব হয়ে গিয়েছে দুজন এখন গলায় গলায় ঘুরছে, একসাথে খাচ্ছে, একসাথে হাত ধরে ঘুরছে। তো কখনো অর্ণবের ফোন টেনে গেমস খেলছে। তন্নি মুচকি হাসে, ওদের ভাব দেখে বড় হলে এই মেয়েটির সাথেই ভাইয়ের বিয়ে দিবে ভেবে ফেলে। নিধি গতকালই চলে গিয়েছে, সাথে নয়নাকেও নিয়ে গিয়েছে, সব ঝামেলা শেষ। তন্নি অথই আর্থি তিনজনই পার্লারে সেজেছে। খুবই সুস্থ এবং সুন্দরভাবে বিয়েটা মিটে যায় আজকে। তারেক এবং ইতিও এসেছে। রাতে বাড়ি ফেরার সময় তারেক বলে সে তার মেয়ে এবং ছেলেকে নিয়ে যাবে। অর্ণবের মাথায় তো আকাশ ভেঙে পড়ে, 4টে দিন বউকে কাছে পেয়েছে মাত্র, আর শ্বশুর কি না বলছে নিয়ে যাবে। তারেকের কথায় সায় জানায় আনোয়ার। তন্নির পড়ালেখা শেষ হওয়ার পরে অনুষ্ঠান করে বাড়ির লোককে বাড়িতে তুলবে। অর্ণবকে অপেক্ষা করতে হবে 3 বছর। তামিম তো বাড়ি যাওয়ার জন্য এক পায়ে খাড়া, কেননা লাবিবা চলে গিয়েছে বিকেলে, তাহলে সে এখানে থেকে কি করবে? অর্ণব আর আটকাতে পারে না, চলে যায়। তারেক তার বাচ্চাদের নিয়ে অসহায় অর্ণবকে সঙ্গ দিতে আশিক রাতে তার সাথে ঘুমায়। 2 বন্ধু মনের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। কেটে যায় 2 মাস। তন্নির শরীর ইদানিং একটুও ভালো যাচ্ছে না, মাথা ঘোরায়, খাবার খেতে পারে না, দুর্বলতা জেঁকে ধরেছে। চিন্তিত তারেক মেয়ে নিয়ে ডাক্তারখানায় যায়, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়, রক্ত পরীক্ষা করে। অতঃপর জানা যায় তন্নি প্রেগন্যান্ট। মাথায় আকাশ ভেঙে পড়ে তারেকের মেয়ে তুলে দিল না, এখনই শুনছে প্রেগন্যান্ট। আর চোখে তাকায় তন্নির পানে, লজ্জায় তন্নির মাথা কাটা যাচ্ছে। ছেহ। বাসায় ফিরতে ফিরতে আনোয়ারকে কল করে তারেক, বলে অর্ণবকে নিয়ে এখনই চলে আসতে। আনোয়ার চিন্তিত হয়ে পড়ে, এত জরুরি তলব কেন? আর্থি এসেছে বাবার বাড়িতে। আনোয়ার 3 ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সন্ধ্যার আগেই হাজির হয় তারেকের বাড়িতে। আলোচনা সভা বসানো হয়েছে, সকলের দৃষ্টি তারেকের পানে, আর তারেকের দৃষ্টি অর্ণবের পানে, যেন চোখ দিয়ে খুনও করবে তাকে। শুকনো ঢোক গিলে অর্ণব আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে তন্নিকে খুঁজে। আহারে 15 দিন হয়ে গেল বউটাকে দেখা হয় না। 15 দিন আগে আশিকের বাসায় নিয়ে গিয়েছিল বেড়াতে, সময় কাটিয়ে এসেছে বেশ অনেকক্ষণ। ভাই কি হয়েছে বলবেন? আনোয়ার জিজ্ঞেস করে। তেতে ওঠে তারেক ঝাঝালো স্বরে বলে,
কি হয়েছে আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন। অর্ণব শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, আমি কিছু করিনি, আমার শ্বশুরের টাকের কসম। ফুসলো ওঠে তারে কিছু বলবে তার আগেই আনোয়ার থামিয়ে দেয় ওদের বলে, না বললে বুঝবো কি করে কি হয়েছে। আমি বলেছিলাম না আমার মেয়ের পড়ালেখা শেষ হলে তারপর তাকে তুলে দিবে। বলেছিলাম না? হ্যাঁ বলেছিলেন তো। তাহলে আমার মেয়ে প্রেগন্যান্ট হলো কি করে? বিষম খায় অর্ণব। তন্নি প্রেগন্যান্ট তারেকের রাগকে পাত্তা না দিয়ে সকলেই হই হুল্লোড় শুরু করে দেয়। অথই আরতি দৌড়ে চলে যায় তন্নির কক্ষে, তাকে জাপটে জড়িয়ে ধরে রাখে বেশ অনেকক্ষণ। আনোয়ার কল করে মিষ্টি অর্ডার দেয়, বাজারত যত মিষ্টি আছে সব তার লাগবে। তামিম চুপি চুপি চলে যায় লাবিবার কাছে তাদের বাড়িতে নতুন অতিথি আসছে সেটা জানাতে। তারেক হতাশ হয়, এরা কেউ তার কষ্টটা বুঝল না। অর্ণব শার্টের কলার ঠিক করে তারেককে বলে, এবার আমি আমার বউ নিয়ে যাবই, কেউ বাধা দিতে আসলে তাকে আয়না ঘরে রেখে আসব। বলেই উঠে যায়, কল করে আশিককে। আশিকক, বাবা হচ্ছি আমি। কস কি মামা? ঠিক কইলাম, তোর ভাবি প্রেগন্যান্ট ভাই, তোর থেকে আগে বিয়ে করছি, বাবাও আগে হচ্ছি, আজকে থেকে বড় ভাই বলে ডাকবি। বলেই কল কাটে। আশিকক চিন্তায় পড়ে যায়, বাসর করলো একবার তাতেই প্রেগন্যান্ট, আর আশিক এতবার বাসর করলো তাও তার বউ প্রেগন্যান্ট হলো না। ছেহহ আশিক ছেহহ। তন্নিকে নিয়ে যাওয়া হয় শ্বশুর বাড়িতে। কয়েক ঘন্টায় ভালোই আয়োজন করে ফেলেছে গোটা পাড়া, মিষ্টি বিলানো শেষ। অনেকেই তো অবাক হয়ে বলেছে অর্ণব কবে বিয়ে করলো। অর্ণবের কক্ষটা ফুল দিয়ে সাজানো হয়েছে। সেখানে বসে আছে তন্নি। অর্ণব এসেছে সবে, এসেই প্রথমে জাপটে জড়িয়ে ধরে তন্নিকে। তন্নি চুল টেনে দেয় অর্ণবের, ছাড়িয়ে নেয় নিজের থেকে কপাট, রাগ দেখিয়ে বলে, কতটা লজ্জা পেলাও বাবার সামনে। অর্ণব ফট করে চুমু খায় তন্নির ঠোঁটে এবং বলে, প্রথমবার তো তাই লজ্জা পেলে, যখন দ্বিতীয় তৃতীয় চতুর্থবার মা হবে তখন আর লজ্জা লাগবে না। সমাপ্ত। গল্প এক মায়াবতীর প্রেমে। লেখনীতে তানিশা সুলতানা। অন্তিম পর্ব।